আচ্ছা, কেমন হতো যদি পৃথিবীটা গোল না হয়ে সমতল হতো, অথবা পৃথিবীর একটি প্রান্ত থাকতো, আর যদি সেই সমতল পৃথিবীর প্রান্ত ধরে ছুটে চলা কোনো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যেত, তখন সৌরজগৎ সমতল পৃথিবীটাকে ধরে রাখতই বা কিভাবে? পৃথিবী সূর্যের চারপাশে নাকি সূর্য পৃথিবীর চারপাশে ঘুরত? গাছগুলো কি তির্যকভাবে বেড়ে উঠত? কেউ যদি এই প্রান্ত থেকে ঝাঁপ দিত তাহলে তারা কোথায় গিয়ে পড়তো? প্রান্ত নিরাপদ রাখতে চারপাশে মানুষের নিষেধাজ্ঞা থাকতো, থাকলেও সেই নিরাপত্তার দায়িত্ব নিশ্চয়ই নাসা অথবা মার্কিন মহাকাশ বিজ্ঞানীর হাতেই থাকতো। কেননা এলিয়েনরা শুধু আমেরিকাতেই আসে, অন্তত সিনেমায় আমরা তাই তো দেখি। যাই হোক, পৃথিবীটা সমতল হলে কি হতো, সেসব প্রশ্নের উত্তর খোঁজা হবে আজ। সমতল পৃথিবী নিয়ে প্রচলিত তত্ত্ব বা বিশ্বাস কিন্তু আজকের না। হাজার হাজার বছর ধরে মানুষ পৃথিবীটাকে সমতল ভেবেই এসছে, যাকে ঘিরে সবকিছুই ঘূর্ণায়মান। কারণ মানবজাতি মহাবিশ্বের কেন্দ্রে থাকতেই বেশি ভালোবাসে, তাই সবকিছুকে তার চারপাশে আবর্তিত করে কল্পনা করতে চেয়েছে। তবে এই ধারণা 2000 বছর আগে থেকে পাল্টানো শুরু করে। নাসার একটি আর্টিকেল থেকে জানা যায়, প্রাচীন গ্রিকরা মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান, গ্রীষ্মের অনয়নকালের সময় ও চন্দ্রগ্রহণের সময় তার উপর পতিত পৃথিবীর ছায়া পরিমাপ করে পৃথিবীর গোলাকার ধারণাতে উপনীত হয়েছিল, যা শক্তিশালী হয় 5 শতাব্দী আগে বিখ্যাত বিজ্ঞানী নিকোলাস কপারনিকাসের থিওরিতে। দীর্ঘ সময় পর্যবেক্ষণের পর সমতল পৃথিবীর তত্ত্বটাকেই বাতিল করে দেন তিনি। শুধু তাই নয়, সৌরজগতের কেন্দ্রের অবস্থানটাও তিনিই পৃথিবীর কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। পৃথিবী নয়, বরং সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন তিনি। আধুনিক যুগের বিজ্ঞানীরা জিওডেসি ব্যবহার করে পৃথিবীর আকৃতি, মধ্যাকর্ষণ এবং ঘূর্ণন পরিমাপ করেন। জিপিএস সহ মহাকাশ থেকে পাওয়া ছবিতেও পৃথিবীর চাঁদের মতো গোলাকার দেখায়। গ্রহগুলোর এমন গোলাকারে তৈরি হওয়ার পেছনে মূলত মধ্যাকর্ষণই দায়ী। মধ্যাকর্ষণ সব বস্তুকে সব দিক থেকে সমানভাবে একত্রিত করে। মধ্যাকর্ষণ শক্তি না থাকলে আমাদের আজকের কল্পনা হয়তো বাস্তবও হতে পারত। অবিশ্বাস্য মনে হলেও সত্য, পৃথিবীতে এখনো একটা গোষ্ঠী আছে যারা পৃথিবীর সব বৈজ্ঞানিক ব্যাখ্যাকেই উড়িয়ে দিচ্ছেন। বহু বছর ধরে যারা পরিচিত ফ্ল্যাট আর্থ সোসাইটি ও মডার্ন ফ্ল্যাট আর্থ সোসাইটি নামে, যাদের রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য ইন্টারন্যাশনাল ফ্ল্যাট আর্থ রিসার্চ সোসাইটি। 2010 সালে দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এই গোষ্ঠীর তৎকালীন সভাপতি ড্যানিয়েল সেন্টন মানুষের বিবর্তনকে একটা জালিয়াতি ও বৈশ্বিক উষ্ণায়নতাকে রহস্য বলে মনে করেন। আর পৃথিবীর গোলাকৃতির তত্ত্ব তা তো তাদের কাছে বাতিলের খাতায় চলেই গেছে, কারণ কিছু রহস্যময় শক্তি প্যানকেক আকৃতির এই পৃথিবীকে উপরের দিকে ত্বরান্বিত করছে। আচ্ছা, সমতল পৃথিবীতে কি মধ্যাকর্ষণ কাজ করত? বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে সমতল পৃথিবীর মধ্যাকর্ষণ কাজ করত, কিন্তু এটা কেন্দ্রে, অর্থাৎ ঠিক মাঝখানে, যা আশেপাশের সবকিছুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করত। যত কাছাকাছি পৌঁছানো যেত কেন্দ্রের আকর্ষণ ততই শক্তিশালী হতো, যার ফলে মানুষের শরীর সমস্ত শক্তি কাজে লাগিয়ে উপরের দিকে উঠতে হতো। আর এ কারণেই মানুষকে পৃথিবীর প্রান্তে যেতে দেওয়া হতো না, কারণ মধ্যাকর্ষণ সেখানে খুবই শক্তিশালী হতো। একটু অন্যভাবে ভাবা যাক, সমতল পৃথিবীর আশেপাশে কি থাকতো? সেখানে নিশ্চয়ই বিপরীত মধ্যাকর্ষণ শক্তি কাজ করত, এবং উল্টো পাশের প্রান্তে বস্তুগুলোর নিচের পরিবর্তে উপরের দিকে হেলে পড়তো, কারণ সমস্ত মধ্যাকর্ষণ শক্তি কেন্দ্রেই থাকতো। সমস্ত গাছগুলো মধ্যাকর্ষণের প্রভাবে তির্যকভাবে বেড়ে উঠবে। বৃষ্টি ও তুষারপাত কেবল পৃথিবীর কেন্দ্র মানে আর্কটিকের দিকেই বর্ষিত হবে। মহাসাগরগুলো কেন্দ্রে গিয়ে একত্র হয়ে একটি বড় মহাসাগরে পরিণত হতো। সমতল পৃথিবীর সবচেয়ে বড় একটি উদ্বেগের বিষয় হচ্ছে বাতাসের চাপ। মধ্যাকর্ষণের ফলে অধিকাংশ বাতাসের চাপ কেবল পৃথিবীর কেন্দ্রের দিকেই থাকবে, ফলে প্রান্তের আশেপাশের অঞ্চলগুলোতে বায়ু চাপ প্রায় অকার্যকর হয়ে পড়বে। অস্ট্রেলিয়ানদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন থাকবে না। আর পৃথিবীর কেন্দ্র অর্থাৎ আর্কটিকের আশেপাশের দেশ যেমন রাশিয়া, আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান, এই দেশগুলোর মানুষ বায়ুমণ্ডলের অতিরিক্ত চাপে পিষ্ট হয়ে যেত। এশিয়ানরা এই দুদিক থেকেই খানিকটা নিরাপদ। একটি সমতল পৃথিবীর চারপাশে ভূচম্বকীয় ক্ষেত্র থাকবে না, যে ক্ষেত্রটি পৃথিবীর কেন্দ্রের দিকে গতিবিধির মাধ্যমে উৎপন্ন হয়। একই সাথে সমতল পৃথিবীর বায়ুমণ্ডলকে যথাস্থানে ধরে রাখার মতো তেমন কিছুই থাকবে না, ফলে এটি মহাকাশে ছড়িয়ে পড়বে আর আমরা সৌরবিকিরণের সংস্পর্শে চলে যাব, যা থেকে দেখা দিত ক্যান্সারের মতো মহামারী। এমনকি তাতে মানুষের ডিএনএ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতো এবং পৃথিবীর কোথাও শ্বাস নেওয়ার জন্য উপযোগী বাতাস পাওয়া যেত না। তাই সবসময় অক্সিজেন মাস্ক মুখে দিয়ে ঘুরতে হতো। কেমন একটা মহাকাশচারীদের মতো অনুভূতি হতো। এবার আসা যাক আসল প্রশ্নে, কক্ষপথের কি হতো? দিন রাত সময় গণনা কিভাবে হতো? সমতল পৃথিবীতে বিশ্বাসকারীদের মতে সূর্য ও চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে। উভয়ই কাজ করত 50 কিলোমিটার ব্যাসের স্পটলাইটের মতো।
এবার এই বিষয়টা বিজ্ঞানীদের আলোকে চিন্তা করা যাক। সূর্য যদি একটি স্পটলাইট হিসেবে কাজ করে, তবে পৃথিবীর সব স্থান থেকেই সূর্যকে দেখাই যেত, যা কিছুটা এলিয়েন কেন্দ্রিক সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যায়। এই ব্যবস্থায় দিন রাতের কোনো চক্র থাকবে না কোনো টাইম জোন কিংবা কোনো ঋতুচক্র। তখন ছোট্ট এই সূর্য যখন পৃথিবীর উপরে থাকতো, তখন সেখানে দিন আর নিচে থাকতো রাত। ভাগ্যিস এখানে সূর্যটা অনেক ছোট। আসল সূর্যের মতো বিশাল বড় হলে এর উত্তাপে পৃথিবীটা মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যেত। সূর্যটা আবার বেশি ছোট হলেও সমস্যা, সমস্ত পৃথিবীটা তখন হিমাগারে পরিণত হতো। সবকিছু তাহলে হিমায়িত হয়ে মৃত্যুবরণ করত। এর কারণ হলো সমস্ত পৃথিবী হবে গোলাকার পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রফলের প্রায় 2.5 গুণ। বর্তমানে বাস্তব আকারে সূর্যের শক্তির মাত্র 1/3 শক্তি পাওয়া যায়। সমতল পৃথিবীর ক্ষুদ্রাকৃতির সূর্যালোকের 1/3 জীবনের অস্তিত্বের জন্য একদমই যথেষ্ট হতো না। আচ্ছা, চন্দ্রগ্রহণ কেমন হতো? সমতল পৃথিবীতে বিশ্বাসকারীরা এক ধরনের বিরোধী চাঁদে মানে অ্যান্টিমনে বিশ্বাস করে। গোলাকার পৃথিবীতে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করলে চন্দ্রগ্রহণ ঘটে, যা একটি সমতল পৃথিবীর ক্ষেত্রে সম্ভব না। সমতল পৃথিবীর তত্ত্বটি সত্য বলে প্রমাণিত হলে বর্তমান পৃথিবীর অনেক কিছুই অসম্ভব হয়ে যেত। প্রান্তে যাওয়ার জন্য সৃষ্টি হতো একদল মাফিয়ার, যারা অর্থের বিনিময়ে ভ্রমণ পিপাসু, আত্মঘাতী ও চোরা কারবারিদের সেখানে পৌঁছে দিত। দৌড়ে দৌড়ে গাছে উঠা যেত, প্রান্তে ব্রেক ফেল হলে সোজা মহাকাশে। এছাড়াও লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটের এই বিখ্যাত ছবিটাও জাহাজে না তুলে পৃথিবীর প্রান্তেই তোলা যেত। আজকের ভিডিওটা শুধুমাত্র থিওরির উপর নির্মিত, মানে যদি পৃথিবীটা সমতল হতো তাহলে কি হতো। আমি নিজেও সমতল পৃথিবীতে বিশ্বাস করি না, আমি জানি আপনারাও এই সমতল পৃথিবীতে বিশ্বাস করেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে এখনই একটা লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের বেল নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ফিরে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণে আপনি এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী ভিডিওটা আপনি কি চান। আর স্ক্রিনে আসা এই ভিডিওগুলো আপনি চাইলে দেখতে পারেন। ধন্যবাদ।